শাট আপ! তুমি কে, কি করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা তিনজন এখন আমার জিম্মায় রয়েছো। তোমরা ভেবো না যে খুব সহজেই এখান থেকে যেতে পারবে। এ কথা বলতে বলতে মুখে অদ্ভুত তৃপ্তির হাসি খেলে গেল দেবুর। দেবু, ওদের যেতে দাও প্লিজ। তোমার লোকদের তো আমি অ্যারেস্ট করেছিলাম। সেই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। আমি এই ঘটনার সমস্ত দায় নিচ্ছি। অবন্তিকা খুব ভালোভাবে জানতো যে দেবুরা কতটা ভয়ঙ্কর, তাই নীল আর অমিয়কে এইসব ঝামেলার মধ্যে ও ফেলতে চাইল না। খুনিয়াবাড়ি গ্যাং, নাম যতটা অদ্ভুত, কাজ ততটাই ভয়ঙ্কর। এই গ্যাংয়ের মেম্বারদের নামে প্রচুর খুনের অভিযোগ এখনো পড়ে রয়েছে। ফাইলগুলো পড়ে পড়ে ধুলো খাচ্ছে। হাতে গোনা যাবে না এত খুন করেছে এরা। রেপ কেসেও এদের নাম রয়েছে। চুরি, লুটপাট এসব তো ওদের জন্য কোনো ব্যাপারই নয়। অনেক বছরের পুরনো গ্যাং হওয়ায় ওদের এত সাহস। ভারতী দেবীর আমল থেকে এই গ্যাংয়ের কাজকর্ম শুরু হয়। ভারতী দেবী প্রথম এই গ্যাংটি তৈরি করেছিলেন। উনি আর বেঁচে নেই, কিন্তু ওনার গ্যাং এখনও স্বমহিমায় বিরাজমান। গত 6 বছরের রেকর্ড দেখলে বোঝা যাবে খুনিয়াবাড়ি গ্যাং কত মন্ত্রী, রাজনীতিবিদ, আমলা, চিকিৎসক, ইঞ্জিনিয়ারদের প্রাণে মেরেছে। এই সময়কালেই এদের ক্রিমিনাল রেট প্রায় 100% বেড়ে গেছে। বলা বাহুল্য, 6 বছর আগে কলকাতা পুলিশ একটি সিক্রেট মিশন চালিয়েছিল। খুনিয়াবাড়ি গ্যাংয়ের তখনকার বস বাবু গোস্বামীকে প্রাণে মারাই ছিল ওই মিশনের মেইন টার্গেট। ওই মিশনে ইন্ডিয়ান আর্মিও কাজ করেছিল। অবন্তিকা ওই মিশনের সদস্য ছিল, কিন্তু খুনিয়াবাড়ি গ্যাংয়ের লোকাল কানেকশন খুবই স্ট্রং। তাই বড় মিশন হওয়া সত্ত্বেও সেই সময় বাবু গোস্বামীকে ধরা যায়নি। মিশন আনসাকসেসফুল হয়েছিল। ওই মিশন শেষ হওয়ার পর থেকে কলকাতা শহরে তাণ্ডব শুরু করে খুনিয়াবাড়ি গ্যাং। এই দেবু শঙ্কর হল সেই বাবুর খাস লোক। বসে বসে এসবই ভাবতে লাগলো অবন্তিকা। এখনো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অবন্তিকার অবস্থা দেখে অমিও বুঝতে পারল যে এরা কোনো সাধারণ অপরাধী নয়। অবন্তিকা একদম ঠিক কথা বলছে। তোমার ঝামেলা তো ওর সঙ্গে, আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে এভাবে আটকে রেখেছো কেন? এক্ষুনি আমার হাতের বাঁধন খুলে দাও, এখান থেকে যেতে দাও আমায়। আমি তোমাকে অনেক টাকা দেব, প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলল অমিয়। তুমি কত টাকা দিতে পারবে চাঁদু? মুচকি হেসে অমিয়কে জিজ্ঞাসা করল দেবু। অফিসার অবন্তিকা এখন আমার জিম্মায়, ভেবেই মন ভালো হয়ে যাচ্ছে। তুমি যা বলবে তাই করব আমি। আমাকে ভালো টাকা দিলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি, কিন্তু এটা মাথায় রেখো, টাকাটা যেন আমার মন মতো হয়। আমাকে আর অবন্তিকাকে ছেড়ে দিলে আমি 2 লাখ টাকা দেব। সময় নষ্ট না করে বলল অমিয়। কি, 2 লাখ? তোমার মনে হয় যে এই টাকায় তুমি নিজের প্রাণ বাঁচাতে পারবে? এই বলে জোরে হাসতে লাগলো দেবু। আর ওই টাকায় শুধু তোমার প্রাণ বাঁচানো যাবে, অবন্তিকার নয়। এরপর নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেবু বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এদেরই বন্ধু। তুমি গরিব কোনোভাবেই নও, না হলে এদের বন্ধু হতে না। তাহলে এবার তুমি বলো, নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি কত টাকা দিতে পারবে? দেবু যে এরকম কোনো প্রশ্ন করবে তা আশা করেনি নীল। দেবুর প্রশ্ন শুনে কি বলবে ও বুঝে উঠতে পারল না। ও তো ভিখিরি, এর কাছে কোনো পয়সা টয়সা নেই, আর এ আমাদের বন্ধুও নয়, বলে উঠল অমিয়। তোমার যদি মনে হয় যে 2 লাখ টাকা যথেষ্ট নয়, তাহলে আমি তোমাকে আরো 50,000 টাকা দেব। অবন্তিকাকে ধরে রাখলে রাখো, কিন্তু আমায় যেতে দাও প্লিজ, মিনতি করল অমিয়। অমিয়ের এই রূপটা দেখবে বলে আশা করেনি অবন্তিকা। কষ্ট পেয়ে একটা বড় দীর্ঘশ্বাস নিল সে। অমিয় নিজের আসল রূপটা দেখিয়ে দিল। এ নাকি আবার পুরুষ মানুষ, নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে পালানোর কথা ভাবছে। কাপুরুষ কোথাকার, বিড়বিড় করে বলতে লাগলো অবন্তিকা। এসবের মাঝে নীল দেবুর দিকে তাকালো। লক্ষ্য করল যে মুখে বললেও চেহারায় খুশির লেশ মাত্র নেই। দেবু আমাদের 3 জনকে ধরেছে, ওর তো খুশি হওয়ার কথা। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, এত ঝক্কি মাথায় নিয়ে আমাদের ধরে তারপর ছেড়ে দেওয়ার কথাই বা বলছে কেন? ভাবতে লাগলো নীল। দেবুর এক্সপ্রেশনের সাথে পরিস্থিতিটাকে কিছুতেই মেলাতে পারছিল না সে। ওদের আসল উদ্দেশ্য কিছুতেই মাথায় ঢুকছিল না নীলের। এদিকে অমিও খুবই এক্সাইটেড হয়ে পড়ল। ও ভাবল, দেবু আর টাকা নিয়ে কিছু বলেনি, হয়তো ও রাজি হয়ে গেছে আমায় ছাড়তে। এই ভেবে ওর মুখে হাসি চলে এলো। এখান থেকে বাইরে বেরিয়েই অমিও পুলিশকে ফোন করার ফোন দিয়ে আটতে লাগলো। এখানকার লোকেশন পুলিশকে পাঠিয়ে দিয়ে অবন্তিকাকে বাঁচিয়ে নেবে সে।
তারপর অবন্তিকা বুঝতে পারবে যে অমিয়ই ওকে বাঁচিয়েছে। সঙ্গে সঙ্গে ওর সমস্ত রাগ গলে জল হয়ে যাবে। এসব আকাশ পাতাল ভাবতে লাগলো অমিয়, কিন্তু দেবুর কথায় ওর ঘোর কাটল। এইটুকু টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, রাস্তার মোড়ে চপের দোকান দেবো নাকি? এরপর তোমাদের সঙ্গে কিছু ঘটলে আমাকে দোষ দিতে পারবে না। এ কথা বলেই দেবু পিছনে ঘুরল। ওর এক চেলাকে বলল, ওকে বাইরে নিয়ে যা, কিডনি ফিডনি বের করে বেচে দে, তাতে যদি কিছু ভালো টাকা আসে। দাঁড়াও, যদিও আমার কাছে অত টাকা নেই, কিন্তু আমার কাছে একটা আংটি আছে যেটা খুবই দামি, শান্ত গলায় বলে উঠল নীল। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা আংটি বের করল সে। এই আংটিটা ও কল্লোল চ্যাটার্জির বাড়ি থেকে নিয়েছিল। নীল জানতো যে আংটিটা কোনো সাধারণ আংটি নয়, কিন্তু এর থেকে বেশি কিছু জানতো না সে। তবে একটা ব্যাপারে শিওর ছিল সে, এটা কোনো অ্যান্টিক আংটি। ভেবেছিল ওটা আদ্রিতাকে দেবে, কিন্তু এই মুহূর্তে নীলের কাছে নিজের প্রাণের থেকে মূল্যবান আর কিছুই নয়। ওর টাকা পয়সার কোনো অভাব নেই। আপাতত এই আংটিটাকে কাজে লাগিয়ে এখান থেকে বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। নীলের কথা প্রথমে কেউই পাত্তা দিচ্ছিল না, কিন্তু একবার আংটিটা চোখে দেখে দেবুর চোখ আটকে গেল ওতে। নীলের কাছে এরকম একটা আংটি থাকবে তা দেবু কখনোই কল্পনা করতে পারেনি। ওর চোখে মুখে আবার হাসি ফিরে এলো। এই আংটিটা তুমি কোথা থেকে পেলে? নীলকে জিজ্ঞেস করলো দেবু। অবশ্য দেবু কিন্তু এই আংটিটার ব্যাপারে জানতো, তবুও আরও কিছু জানতে চাইছিল সে নীলের থেকে। দেবুর চোখে মুখে তখন তৃপ্তির হাসি। এই হাসি দেখে ততক্ষণে এখান থেকে পালানোর প্ল্যান বানিয়ে নিয়েছে নীল। এই আংটিটা আমার কাছে কিভাবে এলো এসব জেনে তুমি কি করবে বলো? আম খাও, গাছগুলো না, গম্ভীর হয়ে বলল নীল। নীলের কথা শুনে তো অমিয় অবাক। নীলের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল, আরে গাধা, তুই এত বড় বড় কথা বলিস না। এই দাদার মেজাজ বিগড়ে গেলে আমাদের তিনজনকেই খতম করে দেবে। অমিয়র কথা শুনে প্রচণ্ড রেগে গেল দেবু। ওর চোখ মুখ আরো ভয়ানক হয়ে উঠল। এই যে হিরো, একদম চুপ, আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দেবুর ধমক খেয়ে চুপ করে গেল অমিয়। ভালো কথা বলছিল, নিজেই ফেসে গেল তাতে। আর কোনো কথাই বলতে পারল না সে, শুধু নীলের দিকে রাগ নিয়ে তাকালো একবার। তখনই নীলের ফোনটা বেজে উঠল। নীলের হাত বাঁধা, এদিকে পকেটে ফোন, কিভাবে ধরবে? অগত্যা দেবু গিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। এ নাকে ফোন করছে, নজর রাখা ভালো, সেই ভেবেই ফোনটা বের করলো দেবু। নীল এবং দেবু দুজনেই দেখলো ফোনের উপর নামটা ভেসে উঠেছে। আদ্রিতা ফোন করেছে। নীল এবং দেবু একে অপরের দিকে তাকালো। একদিকে ফোনে আদ্রিতা আর অপরদিকে দেবু। আদ্রিতার নামটা দেখে ফেললো দেবু। এবার কোনোভাবে আদ্রিতা এই সমস্যায় ফেসে যাবে না তো? ওদিকে আদ্রিতা কি নীলের জন্য চিন্তা করছে, নাকি কোনো সমস্যায় পড়েছে সে? নীলের প্ল্যানিং কি কাজ করবে? এই আংটিটা কি প্রাইসলেস? এটা পেয়ে কি দেবু ছেড়ে দেবে নীলকে, নাকি নীল আরো বড় কোনো সমস্যার সম্মুখীন হবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।